দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকবে প্রধান খবরের শিরোনাম। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতৃত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমন্বয় করবে নির্বাচন কমিশন। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান, জানালেন প্রেস সচিব। নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া। এবারে পুরো আয়োজন। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতি অনিয়মের পৃথক ৩টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেছেন। একই ঘটনায় আরেক মামলায় সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড হয়েছে। এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানিয়েছে আদালত। গণঅভ্যুত্থানে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা প্লট দুর্নীতির মামলার রায় জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই পুরান ঢাকার আদালত পাড়ায় কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি দেখা যায় বিজিবির সদস্যদেরও। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক নানা পর্যবেক্ষণ সহ রায় ঘোষণা করেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদকের করা পৃথক ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়। এই সাজা শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। এছাড়া হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুলেরও ৫ বছরের কারাদণ্ড দেন বিচারক। পৃথক ৩ মামলায় আসামির সংখ্যা ৪৭, তবে ব্যক্তি হিসেবে এই সংখ্যা ২৩ জন। আসামিদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার ৩ মামলাতেই খালাস পেয়েছেন। একমাত্র গ্রেপ্তার থাকা ব্যক্তি খুরশিদ আলমকে ৩ মামলায় ১ বছর করে মোট ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ৩ মামলায় ৬ বছর করে মোট ১৮ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন, ৭ বছর করে ৩ 7 ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা। এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানিয়েছে আদালত। দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে রেখেছে। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ৩টির রায় হলো প্রথমেই। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে একটি অভিযোগে শেখ হাসিনা এবং কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্য অভিযোগে অবশ্য তাদেরকে মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে। রায় পর্যবেক্ষণের পর আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়ানোর জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। আমরা রায় পর্যবেক্ষণ করছি, সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতৃত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর নির্বাচন কমিশন সার্বিক বিষয়ে নজরদারি এবং সমন্বয় করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি আরও জানিয়েছেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 28 ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে এবং খোলা হবে মনিটরিং ও সাইবার সিকিউরিটি সেল। তফসিল ঘোষণার আগে আসন্ন সংসদ নির্বাচনের নিরাপত্তা কৌশল চূড়ান্ত করতে শেষবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনের সময় সেনাবাহিনী ভোট কেন্দ্রে থাকবে কিনা সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করবে সে বিষয়ে নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর কাজ মনিটর করবে। আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্য বারের মতন দিক নির্দেশনা দিবেন। এখানে আমরা একটা মনিটরিং সেল করব, আর সেই সাথে সাথে মনিটরিং সেলগুলোর সাথে আবার রেসপেক্টিভ বাহিনীগুলোর সাথে একটা সংশ্লিষ্ট দেওয়া কোঅর্ডিনেশনটা থাকবে। তিনি জানান, প্রার্থী এবং দলগুলো যাতে আচরণবিধি মেনে চলে সেজন্য তফসিল ঘোষণার প্রথম দিন থেকেই কাজ শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকালে 3 ধাপে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে তারা কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করতে পারবেন না বলেও জানান তিনি। 3টা ভাগে ডেভেলপমেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্ট হতে পারে। আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ। এদিকে বিকেলে স্ট্যাম্প কার্ড ও অমোচনীয় কালির কলম নির্বাচন কমিশনকে হস্তান্তর করেছে ইউএনডিপি। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন ও ওমান এই 7টি দেশে থাকা প্রবাসীরা পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় পোস্টাল ভোট নিবন্ধন সাময়িক বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্যই জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। মানিকগঞ্জের পুলিশ নির্দেশনা অনুযায়ী কাজও শুরু করেছে। একই সঙ্গে অন্য যেসব জায়গায় হামলা হয়েছে সেসব জায়গাতে সাঁড়াশি অভিযান চলছে। সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হন বাউলরা। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম। নতুন অধ্যাদেশ অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। সিসিইউয়ে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এবং দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন এমন তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে এর মধ্যে জানানো হয়েছে। গত রবিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে একথাই জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেছেন, কারাগারে থাকার সময় ফ্যাসিস্টের নীল নকশায় তাঁকে অসুস্থ বানানো হয়েছে, বঞ্চিত করা হয়েছে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে। এ সময় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় এই দলটির পক্ষ থেকে। এইসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়ার দেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে সেখানে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে। আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সেই কর্মসূচি সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2 ধাপে 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সেই সঙ্গে সাধারণ নির্বাচন এবং গণভোট একই দিনে করার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দলটির এই নেতা। আমরা এর আগে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। আজকে আমরা আরও 150 আসনে প্রার্থী ঘোষণা করলাম। সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরপরে আমরা আরো 100 আসনে খুব শীঘ্রই আমরা প্রার্থী ঘোষণা করব। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটা স্বল্প মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 3.6। বিকেল 4টা 15 মিনিট 20 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর এই ভূমিকম্পে পাওয়া যায়নি। প্রসবকালীন জটিলতায় দেশে মাতৃমৃত্যু হার গত 5 থেকে 10 বছরে প্রায় একই অবস্থায় রয়েছে। এখনও 1 লাখ জীবিত শিশুর জন্মের সময় 136 জন প্রসূতি মা মারা যাচ্ছেন। অথচ 2030 সালের মধ্যে এই হার কমে 70-এ আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্যই দেন চিকিৎসকরা। তারা বলছেন, মাতৃমৃত্যু কমানোর জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রসব পরবর্তী 24 ঘন্টার মধ্যে রক্তক্ষরণ, খিঁচুনি এবং রক্তস্বল্পতায় 55% প্রসূতির মৃত্যু হয়। এর প্রধান কারণ দক্ষ কর্মী ছাড়া প্রসব করানো, বাড়িতে প্রসব এবং প্রসূতিকে জটিল অবস্থায় হাসপাতালে নেওয়া। এখনও 54% প্রসব বাড়িতেই হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশের প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের পেশাগত সংগঠন ওজিএসবি এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য উঠে আসে। সেফ ডেলিভারি মানে কিন্তু একটা মা কি আসলে প্রেগনেন্সি নেবেন কিনা, ওনার কিন্তু এই অধিকার আছে যে নেয়ার, উনি নেবেন কি নেবেন না, আমরা ওনাকে এইটা সেবাটা দিব। তাহলে সেটা কন্ট্রাসেপশনের মাধ্যমে হবে। যখন উনি প্রেগনেন্সি নেবেন ওনাকে আমাদের অ্যান্টিনাল কেয়ার, প্রসব পূর্ব সেবা করতে হবে। ডেলিভারির সময় একটি দক্ষ সেবাদানকারী হাতে ওনার ডেলিভারি হতে হবে। অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ঠেকাতে জরুরি চিকিৎসার জন্য তারা স্বচ্ছ পলিথিনের ব্যাগের মাধ্যমে প্রসব পরবর্তী রক্তস্রাব মাপার একটি পদ্ধতি বের করেছেন, যেটির তাৎক্ষণিক ব্যবহারে প্রসূতির জীবন বাঁচানো সম্ভব। গর্ভ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মহিলারই চান্স থাকবে উচ্চ রক্তচাপ হওয়ার। তাহলে সে যদি নিয়মিত ক্যালসিয়াম খায় এবং যারা হাই রিস্ক, ধরেন ফ্যামিলিতে হাইপারটেনশন আছে, আগের বার তার প্রিক্লামশিয়া হয়েছিল, তারা যদি রাতে 2টা করে 150 মিলিগ্রাম অ্যাসপিরিন খায়, তাহলে কিন্তু 25% কমানো যায় গর্ভকালীন উচ্চ রক্তচাপ। তারা জানান, এই পদ্ধতি অত্যন্ত সহজলভ্য এবং নার্স ও ধাত্রীরা হাসপাতালে এটি তৈরি করে ব্যবহার করতে পারবে। মা এখানে শুয়ে আছে, মায়ের কোমরের নিচে ব্যাগটা, ডেলিভারি হচ্ছে, সব রক্ত এটার মধ্যে পড়ছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবং এটা আমরা তৈরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নীলফামারীর 2 আসন। জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পর বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করায় জমে উঠেছে ভোটের মাঠ।
নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত নীলফামারী 2 আসন। কৃষি নির্ভর এই আসনটিতে রয়েছে উত্তরের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান উত্তরা ইপিজেড। এই আসনটি 2001 সাল থেকেই দখলে ছিল আওয়ামী লীগের। নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর 2024 সাল পর্যন্ত এই এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দৃশ্যপট আর আগের মতো নেই। নির্বাচন তিনটি বার হয়েছে, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন ভোট দিতে পারি নাই। আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছি আমরা। যে সরকার আসুক না কেন, সে সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যেন চিকিৎসা খাত থেকে, আমরা সেবা থেকে আমরা দূরে না থাকি। আমাদের এই স্বপ্নযাত্রার ভিত্তিতে প্রথম ইটটি হবে আমাদের ভোট। যে সরকারই আসুক না কেন, সেই সরকার যেন শিক্ষা খাতের বরাদ্দ বেশি রাখে। এবার আসনটিতে একক প্রার্থী দিয়েছে বিএনপি। মনোনয়নের আগে থেকেই ধানের শীষের হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে জেলা বিএনপির সদস্য সচিব AHM সাইফুল্লাহ রুবেল নামের এই প্রার্থী। তারেক রহমানের যে স্বপ্ন, বাংলাদেশ নিয়ে তিনি দিনরাত 24 ঘন্টা যে পরিশ্রম করছেন, 31 দফা আলোকে আমরা বাংলাদেশকে সাজাতে চাই, গুছাতে চাই। এদিকে অনেক আগে থেকেই প্রার্থী মনোনীত করে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনটিতে 2001 ও 2008 সালে জামায়াতের হয়ে নির্বাচন করা প্রয়াত আব্দুল লতিফের ছেলে আল ফারুক আব্দুল লতিফ দলীয় মনোনয়ন নিয়েছেন। নীলফামারীতে যে ইপিজেডটা, সেটা অপূর্ণাঙ্গ ইপিজেড। এখানে কোনো কন্টেইনার টার্মিনাল নেই, এখানে কোনো সি পোর্টের সাথে সরাসরি এই ইপিজেডের সরাসরি কোনো যোগাযোগ নাই। যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা এবং ইপিজেডে নীলফামারীতে উৎপাদিত হয় এমন ধরনের অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা। আসনটিতে বিএনপি ও জামায়াতের পাশাপাশি মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলও। ইসলামী দলগুলোর প্রতি ভোটারদের দুর্বলতা আমরা ভালো লক্ষ্য করছি। তো সেই জায়গা থেকে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটারদের কাছে ভালো একটা আশা পাচ্ছি। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ বলতেছে তারা চাচ্ছে নতুনত্ব, তারা চাচ্ছে পরিবর্তন, তারা চাচ্ছে উন্নয়ন। সেক্ষেত্রে তারা আমাদেরকে সাপোর্ট করতেছেন। ইনশাল্লাহ আমরা জয়ী হব। যে জনগণের যে প্রাপ্তি নিয়ে, যে আশা নিয়ে যে সংগ্রাম করলাম, সেই সংগ্রামের যে অন্তর্বর্তী যিনি সরকার, সেই সরকারের কার্যকলাপগুলো তারা বিশেষ করে তাদের যে দাবি ছিল 4টে দাবি, কিন্তু এই যে দাবিগুলোকে নিয়ে তারা তালবাহানা করতেছে। আসনের ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 33 জনে দাঁড়িয়েছে। ত্রাণ ও মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে 20টি হেলিকপ্টার এবং 200 নৌযান নিয়োগ করেছে থাই কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়াবিদরা। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোর হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বন্যায় দেশটির 9টি প্রদেশের 9,80,000 বাড়ি এবং 27 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাচুয়াই শহর। রয়টার্স জানিয়েছে, গেল কয়েকদিনের বিরামহীন ভারী বৃষ্টিপাতে থাইল্যান্ডের 9টি প্রদেশ এবং প্রতিবেশী মালয়েশিয়ার 8টি প্রদেশ প্লাবিত হয়। হংকংয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 44 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে 279 জন। স্থানীয় সময়ে বুধবার দুপুরে শহরের তাইপো এলাকায় 32 তলা একটি ভবনে আগুন লাগে, যা রাতেও জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ওয়াংফুক কোট নামের আবাসিক কমপ্লেক্সটিতে মোট 8টি ভবন রয়েছে, যেখানে 2000 অ্যাপার্টমেন্টে 4600 জনের বেশি মানুষ বসবাস করতেন। আগুনের কারণে হংকংয়ের প্রধান দুটি মহাসড়কের একটি বন্ধ করে দেওয়া হয়, তাতে ব্যাহত হয় যানবাহন চলাচল। এছাড়া বৃহস্পতিবার শহরের অন্তত 6টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। প্লট দুর্নীতির 3টি মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের 5 বছর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতৃত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমন্বয় করবে নির্বাচন কমিশন। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান, জানালেন প্রেস সচিব। নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া।
আর দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।